আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণায় তারেক রহমান সরকারের যে বেশ বেকায়দা দশা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তারেক রহমানের উপদেষ্টা বিরল চুলের বাবরি দোলানো ডাক্তার জাহেদুর রহমান সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে সরকার বাধা দেবে না বলে ঘোষণা দিয়েছেন আজকে। যদিও সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন তিনি। প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে নির্বাচনী প্রক্রিয়া তারা কি করে অংশ নেবে? এটা এক ধরনের হচকেমি হয়ে গেল না জাহিদ সাহেব? এই লোকটি আসলে চিবিয়ে চিবিয়ে এতদিন নিরপেক্ষ স্টেজে থেকে এখন সোজা বিএনপির শয়ন কক্ষে ঢুকে গেছেন। ফলে তার কথা বলে লাভ নেই। কিন্তু তাকে দিয়ে, মানে এই ডাক্তার জাহেদকে দিয়ে সরকার যা বলিয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে, তা নিশ্চিত সরকারের মাথা খারাপ দশার প্রমাণ। কারণ রাজনীতিতে কোনো সরকার হঠাৎ করে এমন বক্তব্য দেয় না, বিশেষ করে যে দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্রতিদিন মামলা হচ্ছে, যাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে চিরুনি অভিযান চলছে, যেখানে সেখানে মারধর করা হচ্ছে, মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে, লাশ ভাসছে অনেকের, কারাগারের ভিতরে মৃত্যুবরণ করছে, কারাগারের ভিতরে হত্যা করা হচ্ছে। সেই দলের কর্মীরা নির্বাচন করতে পারবে এমন বার্তা হঠাৎ করে আসে তখনই যখন মাঠের বাস্তবতা সরকারের কল্পনার চেয়েও দ্রুত বদলাতে শুরু করে। তারেক রহমানের এই ইউনূস সরকারের বর্ধিত প্রশাসন সেটাই করছে আজকে। একটা ব্যাকডোর বা পেছনের দরজা খুলে দিতে চাইছে, কারণ সামনের দরজা দিয়ে যে ঝড় আসছে সেটা তারা টের পাচ্ছে। ভাবুন একবার, যে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেন, সেই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিলেন, গ্রেপ্তার করলেন, ধরপাকড় করলেন, জেলের ভিতর হত্যা করলেন, বাড়িঘর পুড়িয়ে দিলেন, মেয়েদেরকে ধর্ষণ করলেন, আর এখন বলছেন নির্দলীয় পরিচয়ে তারা নির্বাচনে দাঁড়াতে পারবেন। এটা কোন ধরনের রাজনৈতিক যুক্তি? এটা সেই যুক্তি যেটা ভয়ের জায়গা থেকে তৈরি হয়, কৌশলের জায়গা থেকে তৈরি হয় না। আর এই ভয়টা কোথা থেকে এলো সেটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে গত কয়েক সপ্তাহের মাঠের বাস্তবতাটা কি। চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, যশোর, শরীয়তপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, পটুয়াখালী, মৌলভীবাজার, একটার পর একটা জেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল হয়েছে। কোথাও কয়েকশো মানুষ, কোথাও হাজারের বেশি মানুষ, কোথাও পুলিশের চোখের সামনে ব্যানার টানিয়ে সভা। জুনের প্রথম 5 দিনেই শুধু চট্টগ্রামে 5টি ঝটিকা মিছিল হয়েছে। এই যে প্রতিদিন তালিকা দীর্ঘ হচ্ছে, এটা কি শুধু দলীয় আবেগের বিস্ফোরণ? না, এর পেছনে আছে একটি সুসংগঠিত পুনর্জাগরণের কৌশল, যেটা দিল্লিতে বসে শেখ হাসিনা পরিচালনা করছেন। নোয়াখালীর ঘটনাটি এই পুরো বিশ্লেষণের কেন্দ্রে রাখছি আমি। সদর উপজেলায় ছাত্রলীগের মিছিল ঠেকাতে গিয়ে পুলিশ নিরাপদ দূরত্বে সরে পড়তে বাধ্য হয়েছে। এটা কেবল একটি ঘটনা নয়, এটি একটি রাজনৈতিক মনস্তত্ত্বের পরিবর্তনের ইঙ্গিত। আর এই ইঙ্গিত পেয়ে দেশের কিছু সাংবাদিক, কিছু রাজনৈতিক বিশ্লেষক আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, পাগল হয়ে গেছে, মুখে ফেনা তুলে ফেলছে। যখন কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মীরা বিশ্বাস করতে শুরু করে যে তারা রাস্তায় নামতে পারে এবং প্রশাসন নিশ্চিতভাবে তাদের থামাতে পারবে না, তখন রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। নোয়াখালীর ওসি নিজে স্বীকার করছেন, বিক্ষোভকারীর সংখ্যা এত বেশি হয়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রাজশাহীতে পাল্টা মিছিল করতে গিয়ে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রলীগকে গুপ্ত লীগ বলে ট্যাগ দিচ্ছে। এই যে ট্যাগিং এর মধ্যেই আছে তাদের উদ্বেগের স্বীকারোক্তি। যখন কোনো দল তার বিরোধীদের তকমা দিতে ব্যস্ত হয়ে পড়ে, তখন বুঝতে হবে বিরোধীরা আর উপেক্ষার পর্যায়ে নেই। এবার আসি শেখ হাসিনার বক্তব্যে। ভারতের এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি অবসর নিচ্ছেন না, তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, কারণ বাংলাদেশ এখন খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে। এক সময় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের ভিত্তিতে অনেকেই কল্পনা করছিলেন যে শেখ হাসিনা রাজনীতি থেকে সরে যাবেন, কিন্তু শেখ হাসিনা নিজে বলেছেন, জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। তিনি বলেছেন, পাকিস্তানি শাসকরা পারেনি, সামরিক শাসকরা পারেনি, খুনিরা পারেনি, আজকের বিএনপি সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। এই কথাগুলো কেবল বক্তৃতার ভাষা বলে মনে হয় আপনার? এই কথাগুলোর পেছনে আছে দেশ জুড়ে লক্ষাধিক কর্মীর সক্রিয় উপস্থিতি, এবং সেই কর্মীরা এই ঘোষণায় নতুন প্রেরণা পেয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলগুলোর ধরনটি বিশেষভাবে লক্ষণীয়।
কেবল পরিচিত দলীয় কর্মী নয়, সাধারণ মানুষও এতে অংশ নিচ্ছেন। দাবিগুলো কেবল দলীয় নয়, শিশু মৃত্যু, ধর্ষণ, গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, রাজবন্দীদের মুক্তি, অর্থাৎ সরকার বিরোধী জন অসন্তোষকে সংগঠিত কাঠামোর সঙ্গে যুক্ত করার একটি সুচিন্তিত কৌশল আমরা দেখতে পাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের অতীতেও এরকম কৌশলে রাজনীতিতে ফিরে আসা, রাজনীতিতে দখল নেওয়ার ইতিহাস রয়েছে। কারণ কোন সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ এবং একটি সংগঠিত রাজনৈতিক বিরোধী শক্তি যখন একসঙ্গে মিলে যায়, তখন সেই সরকারের জন্য পরিস্থিতি সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। তারেক রহমান সরকারের সবচেয়ে বড় সংকটের জায়গা এটা। এই সরকার ক্ষমতায় এসেছে তথাকথিত গণ অভ্যুত্থানের হাওয়ায়, জুলাই সন্ত্রাসীদের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে এবং যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীর সঙ্গে অবিশ্বাস্য একটি সমঝোতার মাধ্যমে। ৭১ যারা বাংলাদেশের জন্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যাদের নেতাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি হয়েছিল, সেই জামায়াত আজ জাতীয় সংসদে দ্বিতীয় বৃহত্তম দল। আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নিষিদ্ধ। বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। এই বিপর্যয়ের মধ্যে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, সাধারণ মানুষই আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ সাধারণ মানুষই বুঝতে পারছে না কি হবে এরপরে। ইতিহাস এই বিপর্যয়কে স্থায়ী হতে দিবে না। বাংলাদেশের রাজনীতি বারবার প্রমাণ করেছে এখানে কোনো শক্তিকে প্রশাসনিক আদেশে চিরতরে মুছে দেওয়া যায় না। আওয়ামী লীগ 1949 সাল থেকে এদেশের রাজনীতিতে আছে। পাকিস্তান আমলে নিষেধাজ্ঞা সহ্য করেছে, সামরিক শাসনে ভেঙে পড়েনি, জিয়া এরশাদের দমন পীড়নেও মাথা নোয়ায়নি। 2024-এর পর যে ধরপাকড়, যে মামলার বোঝা, যে সাংগঠনিক বিপর্যয়, হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণের শিকার দলটি হয়েছে, সেটা নতুন মাত্রায় চাপ নিঃসন্দেহে। কিন্তু চাপে পড়া আর শেষ হয়ে যাওয়া এক কথা নয়। রাজনীতিতে ভয় সবসময় একমুখী থাকে না। যে পক্ষ একসময় ভয় দেখিয়ে মাঠ নিয়ন্ত্রণ করে, পরিস্থিতি বদলালে সেই পক্ষই উদ্বেগে পড়তে পারে। আজ সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। নোয়াখালীতে পুলিশের পিছু হটা, চট্টগ্রামে প্রতিদিন ঝটিকা মিছিল, ঢাকার হাইকোর্টে গেটের সামনে ব্যানার টানিয়ে সভা। এই দৃশ্যগুলো বলছে আওয়ামী লীগের কর্মীরা ভয় কাটাতে বা ভয় কাটিয়ে উঠতে শুরু করেছে। আর এই পরিবর্তনটা রাতারাতি ঘটেনি, এটা একটা ধীরে ধীরে পরিপক্ক হওয়ার প্রক্রিয়া, যেটা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় একটি নতুন গতি লাভ করেছে। তারেক রহমান সরকারের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো বৈধতার। আন্তর্জাতিক মহল এমন কোন নির্বাচনকে সম্পূর্ণ বৈধতা দেবে না যেখানে দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয়েছে। শেখ হাসিনা নিজেও বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন তার কাছে গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে জাহিদুর রহমানের আজকের ঘোষণা আসলে একটি কূটনৈতিক সংকেত। সরকার বুঝতে পারছে পেছনের দরজাটা খোলা না রাখলে সামনের দরজায় যে ধাক্কা আসবে সেটা সামলানো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু এই ধূসর কৌশলের মধ্যে গ্রে কৌশলের মধ্যে একটি মৌলিক বৈপরীত্য আছে, যেটা সরকার এড়িয়ে যেতে পারবে না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রেখে তাদের কর্মীদের নির্দলীয় পরিচয়ে নির্বাচনে দাঁড়াতে বলা, এটা অনেকটা সেই গল্পের মতো যেখানে একজনকে বলা হচ্ছে তুমি ঘরে থাকো কিন্তু বাইরে বেরিয়ে যাও। আওয়ামী লীগ এই ফাঁদে পা দেবে কিনা সেটা নির্ধারণ করবে আওয়ামী লীগ নিজে, শেখ হাসিনার নির্দেশনায়, তারেক রহমান সরকারের ইচ্ছায় নয়। আমার কাছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি জানেন? সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আওয়ামী লীগকে ঘিরে নয়, প্রশ্নটা তারেক রহমানের সরকারকে। মাঠের সমীকরণ যখন বদলাতে শুরু করেছে, আওয়ামী লীগের রাজনীতির মাঠের সমীকরণ যখন বদলাতে শুরু করেছে, যখন বিরোধীরা ভয় কাটিয়ে রাস্তায় নামছে, যখন জন অসন্তোষ সাংগঠনিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে, তখন এই সরকার কি সেই বাস্তবতার জন্য প্রস্তুত? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন। কারণ মঞ্চের বক্তৃতা এবং মাঠের রাজনীতি কখনো এক হয় না। জুলাই সন্ত্রাসের উপর ভর করে ক্ষমতায় আসা আর সেই ক্ষমতা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা, এ দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা এই জাহিদুর রহমানের বাবরি দোলানো বক্তৃতায় সম্ভব না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটি সত্য বারবার প্রমাণ করেছে, এখানে কোনো দলকে স্থায়ীভাবে বাতিল ঘোষণা করা যাবে না, যায় না। গতকাল যাকে শেষ বলে ঘোষণা করা হয়েছে তা আগামীকালের নতুন বাস্তবতা তৈরি করেছে, রাস্তায় এসেছে এবং তারা প্রমাণ করছে যে তাদের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। আর সেই নতুন রাজনৈতিক সমীকরণের দিকেই বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে সদল বলে, সজোরে, সদম্ভে। আপনি টের পাচ্ছেন? আমি টের পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। ভালো থাকবেন সবাই।